শুধু তার অস্তিত্ব অনুভব করা যায়। এই অশুভ শক্তির পিছনে ছুটে গেছে কিছু মানুষ, যারা নিজের জীবনকে বাজি রেখেছে অন্যদের জীবন বাঁচানোর জন্য। কনজিউরিং ইউনিভার্স জাস্ট একটা মুভি সিরিজ নয়, বরং এক অন্ধকার অধ্যায় যা বিশ্বাস অবিশ্বাসের মায়াজাল আজও বুনে চলেছে। এই সকল ঘটনার মধ্যমণি হল এইড আর লরেন ওয়ারেন। কনজিউরিং ইউনিভার্সের মুভিগুলো সত্য ঘটনা থেকে ইন্সপিরেশন নেওয়া, তাই বেশ কিছু ক্ষেত্রে মুভির দেখানোর সময়ের সাথে রিয়েল লাইফের সময়কালের চেঞ্জেস রয়েছে। তো আজকের এই ভিডিওতে থাকবে কনজিউরিং ইউনিভার্সের একদম গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো সময়কালের ঘটনা, প্রতিটা মুভির হিডেন কানেকশন, ইউনিভার্সের কিছু উল্লেখযোগ্য চরিত্র এবং ডিমনের অরিজিন, যেমন ভ্যালাক, অ্যানাবেল পুতুলের মধ্যে থাকা ডিমন ম্যালথাস এবং বাথশিবা, যাকে আমরা দ্য কনজিউরিং এর প্রথম পার্টে দেখেছি। আর জানবো এই ইউনিভার্সের সর্বশেষ মুভি কনজিউরিং দ্য লাস্ট রাইটে কি হতে চলেছে। তোমরা যদি এই ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে আর আলাদা করে প্রতিটা মুভি দেখে কনফিউশন হওয়া লাগবে না। হ্যাঁ, তবে শুরু করার আগে বলে দিই, অনেকে মনে করে দ্য কার্স অফ লা llorona কনজিউরিং ইউনিভার্সের গল্প, কিন্তু সেটা একদম ভুল, যেটা মুভির ডাইরেক্টর সহ বিভিন্ন অফিসিয়ালস কনফার্ম করে দিয়েছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক দ্য কনজিউরিং ইউনিভার্স। কনজিউরিং ইউনিভার্স জুড়ে রয়েছে বিভিন্ন ডেমনিক বা এভিল এন্টিটিদের উল্লেখ, যাদের মধ্যে প্রধান দুটি হল ডেমন ভ্যালাক এবং ম্যালথাস। প্রথমে আসি ভ্যালাকের বিষয়। ডিমন ভ্যালাক শুধু সেন্ট কাটানানদের নয়, বরং গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ক্যাথলিক চার্চ এবং ওয়ারেন দম্পতির জন্য নাইটমেয়ার। কিন্তু এই ডিমন ভ্যালাকের সূত্রপাত কোথায়? সেন্ট কাটা মনাস্ট্রির উদ্ধার করা এনশিয়েন্ট বুক দ্য লেজার কি অফ সলোমন গ্রন্থের প্রথম অধ্যায় আর্স গোয়েশিয়াতে 72টা ডিমনের কথা উল্লেখ আছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি: কিংস, ডিউকস, প্রিন্সেস, মার্কিউস, নাইটস, প্রেসিডেন্টস এবং আর্লস। এই 72টা ডিমনের মধ্যে ভ্যালাককে বলা হয় প্রেসিডেন্ট অফ হেল। আর্স গোয়েশিয়াতে ভ্যালাককে সেফ শিফটার রূপে বর্ণনা করা হয়েছে, যেমন সাপ, ডেমনিক বয় ইত্যাদি। আর কনজিউরিং ইউনিভার্সের ভাষায় দ্য ডিফাইলার, প্রোফেন, দ্য মার্কিউস অফ স্নেক। আর মুভিতে আমরা ভ্যালাককে নান রূপে দেখতে পাই। কনজিউরিং ইউনিভার্সের প্রথম মুভি দ্য নানে ফাদার বার্কের কাছে ভ্যালাকের প্রথম রেফারেন্স পাওয়া যায়, যা পরবর্তীকালে বিভিন্ন সময় জুড়ে নিজের শিকার চালিয়ে গেছে, যেমন 1952 সালে রোমেনিয়া, 1955 থেকে 56-র মধ্যে মধ্য ইউরোপ, 1971-এ ফ্রান্স এবং 1977 সালে রোড আইল্যান্ড, যার গল্প আমরা ভিডিওর পরবর্তীতে গিয়ে জানব। অ্যানাবেল গল্পে একটা বুক স্টলে দেখানো এনশিয়েন্ট বুক দ্য ডেভিলস ওয়েলকামে প্রথম ম্যালথাস ডিমনের উল্লেখ পাওয়া যায়। এই ম্যালথাসের ডাইরেক্ট কানেকশন রয়েছে দ্য কিং অফ হেল বেলায়েলের সাথে, যার উল্লেখ বিভিন্ন রিলিজিয়াস গ্রন্থে রয়েছে। বেলায়েলের প্রথম উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টীয় 70 সালের মধ্যে অজ্ঞাত কারোর লেখা ডেড সি স্ক্রোল নামের একটা প্রাচীন হিব্রু ধর্মীয় পাণ্ডুলিপিতে, যা 1947 সালে ইসরায়েলের কুমরান অঞ্চলের গুহায় পাওয়া যায়। মুভিতে দ্য ডিসাইপলস অব র্যাম নামের একটা স্যাটানিক কাল্টের উল্লেখ আছে, যারা র্যাম বা ম্যালথাস ডিমনের অনুগামী ছিল। বলা হয় অ্যানাবেল ডলের মধ্যে এই ডিমন ম্যালথাস রয়েছে। বহু সময়কাল ধরে অভিশপ্ত অ্যানাবেল ডলের শিকার হয়েছে অনেক মানুষ। আর সম্প্রতি 2025 সালে প্যারানর্মাল ইনভেস্টিগেটর ড্যান রিভেরার মৃত্যু সোশ্যাল মিডিয়া জুড়ে সাড়া ফেলেছে। My name is Dan Rivera. I'm the senior lead investigator for NESPR, founded by Ed and Lorraine Warren. Respect it because they're not going to respect you. ভ্যালাক আর ম্যালথাস এই দুজন ছাড়া পুরো কনজিউরিং ইউনিভার্সে আর তেমন কোনো মেইন ডিমন নেই, কিন্তু যে এভিল এন্টিটি বা অশুভ আত্মাদের উল্লেখ রয়েছে সেটা আমি টাইম লাইন অনুযায়ী বলতে থাকব। কনজিউরিং ইউনিভার্সে সর্বপ্রথম যে এভিল এন্টিটির উল্লেখ আছে সে হল বাথশিবা। 1831 সালে রোড আইল্যান্ডে মিস্টার এফ্রেম এবং হ্যানার একটা সন্তান হয়, যার নাম ব্যাথশিবা। 1863 সালে বিবাহসূত্রে স্বামী জর্জসন শারমানের সাথে বাথশিবা শিফট হয় জর্জসনের তৈরি করা কানেকটিকেটের ফার্ম হাউসে। 1870 সালে তাদের হার্ভার্ড নামের একটা পুত্র সন্তান হয়। এরপরেও অবশ্য আরও দুটো সন্তান জন্ম হলেও তারা কিন্তু কেউ বাঁচেনি। বাথশিবার দুর্নাম ছিল উইচক্রাফটের জন্য।
শোনা যায় বাথশিবা তার 7 দিনের সদ্যজাত সন্তানকে শয়তানের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করতে তার হাজব্যান্ড দেখে ফেলায় বাথশিবা গাছে ঝুলে মৃত্যুর আগে অভিশাপ দিয়ে যায়। এই অভিশাপে বলা হয় যারা তাদের বাড়ি বা ল্যান্ড নেওয়ার চেষ্টা করবে তারা সবাই মারা যাবে। এরপর 1930 সালে মিসেস ওয়াকার তার ছেলে রোরিকে নিয়ে এই বাড়িতে থাকতে আসলে কিছু সময় পর সে বাথশিবার অভিশাপের শিকার হয়ে নিজের ছেলেকেই শেষ করে দেয়। সময়চক্রে হাত বদলের পর 1971 সালে প্যারন ফ্যামিলি এই বাড়িতে আসে এবং অ্যাজ পার দ্য কার্স রজারের স্ত্রী ক্যারোলিনকে বাথশিবা পজেস করে, যার গল্প আমরা দ্য কনজিউরিং এ জানতে পারি। 1831 সালে বাথশিবার জন্মের পর যে চরিত্রের উল্লেখ আসে তার নাম সিস্টার আইরিন পামার। আইরিন 1930 সালের মার্চের 2 তারিখে ব্রিজপোর্ট কানেকটিকেটে জন্মগ্রহণ করে। তার মা একজন রিলিজিয়াস পার্সন ছিল এবং তিনি ঈশ্বরকে দেখতে বা অনুভব করতে পারতেন। এর সাথে তিনি বিভিন্ন সাইকিক ভিশনও দেখতে পেতেন। কিন্তু তার স্বামী মানে আইরিনের বাবা তাকে পাগল ভেবে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেয় এবং সেইখানেই তিনি শেষ জীবনে মারা যান। কিন্তু সৌভাগ্যক্রমে হোক বা দুর্ভাগ্যবশত মায়ের এই ক্ষমতা আইরিনের মধ্যেও চলে আসে। এবার এই খবর ক্যাথলিক চার্চের কানে যেতেই তারা প্রথমে আইরিনকে পজেশনের সন্দেহে এক্সামিন করলে ফাদার বার্ক কনফার্ম করেন যে আইরিন সম্পূর্ণ সুস্থ এবং ওর উপর মাদার মেরির আশীর্বাদ রয়েছে। এই কারণে আইরিন স্বইচ্ছায় নান হওয়ার সিদ্ধান্ত নেয় এবং সিস্টার আইরিনকে আমরা নান মুভি 2 পার্টে দেখতে পাই। তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো সিস্টার আইরিন সম্পর্কে লরেন ওয়ারেনের কাজিন। 1930 সালের ঠিক 2 বছর পর 1932 সালে ব্রুকফিল্ড কানেকটিকেট চার্চের ফাদার ক্যাস্টনারের পরিবারে জন্ম নেয় আইলি ক্যাস্টনার। জন্মের সময় মা মারা যাওয়ায় মেয়েকে শহর প্রান্তে একটা পুরনো মিলে লুকিয়ে বড় করে তোলে, কারণ চার্চের ফাদার হয়ে বিয়ে বা বাহ্যিক সম্পর্ক করা আইনত অপরাধ ছিল। তবে ফাদারের স্যাটানিক গ্রুপ নিয়ে রিসার্চ করার প্রবণতার একটা বড় প্রভাব গিয়ে পড়ে তার একমাত্র মেয়ে আইলি ওরফে দ্য অকালিস্টের উপর। ফলে বড় হয়ে 1952 সালের দিকে সে জয়েন করে স্যাটানিক গ্রুপ দ্য ডিসাইপলস অফ র্যামে, যাদের উল্লেখযোগ্য মেম্বার ছিল অ্যানাবেল হিগিন্স, আর এই গ্রুপ ডিমন ম্যালথাসের উপাসক ছিল। আইলি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে 1981 সালের মে মাসে গ্ল্যাডসেল ফ্যামিলিকে টার্গেট করে, যার গল্প আমরা দ্য কনজিউরিং দ্য ডেভিল মেড মি ডু ইটে জানতে পারি। তো এই ছিল পুরো কনজিউরিং ইউনিভার্সের ডিমন এবং হিউম্যান আর্ক। এখন আশা করছি মুভির গল্পে এদের উল্লেখ আসলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক দ্য বিগিনিং অফ কনজিউরিং ইউনিভার্স। সময়টা আনুমানিক 500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, যে সময়টাকে খ্রিস্টীয় মতে অন্ধকার যুগ বা ডার্ক এজেস বলা হয়। এই সময় একজন কোরাপ্টেড প্রিস্ট রোমানিয়ান শহরে এক সুবিশাল ক্যাসেল বানিয়েছিল, যার কেন্দ্রে বিভিন্ন স্যাটানিক রিচুয়াল এবং 5 জনের স্যাক্রিফাইস করে একটা ডিমনিক গেটওয়ে ওপেন করে, যাকে সহজ ভাষায় পৃথিবী ও পরলৌকিক জগতের প্রবেশদ্বার বলা যেতে পারে। এই গেটওয়ের মাধ্যমে সে ভ্যালাককে পৃথিবীতে আনতে চেয়েছিল। এবার এই খবর ভ্যাটিকানের কাছে পৌঁছলে তারা প্রিস্টকে বন্দি বানিয়ে গেটওয়ে বন্ধ করে দেয়। এই ঘটনার পর ক্যাসেলের নাম হয় সেন্ট কাটা এবং এই মনাস্ট্রির নানরা তখন থেকেই গেটওয়ে রক্ষা করার দায়িত্ব নেয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোমানিয়া বোম বর্ষণের শিকার হলে মনাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়ে গেটওয়ে পুনরায় ওপেন হয়ে ভ্যালাক মুক্তি লাভ করে এবং যেখান থেকে শুরু হয় কনজিউরিং ইউনিভার্সের প্রথম মুভি দ্য নানের গল্প। সময়টা 1952 সাল। সেন্ট কাটা মনাস্ট্রিতে ভ্যালাক নানদের ঈশ্বরের প্রতি বিশ্বাসকে মক করার জন্য ডেমনিক নানের রূপ ধরে হন্ট করে এবং সকলের সাথে সিস্টার অ্যাবিগেলকে মেরে ফেলে। কিন্তু সিস্টার ভিক্টোরিয়া নিজেকে শেষ করে দেয় যাতে ভ্যালাক ওর শরীর ব্যবহার করতে না পারে, কারণ মানব জগতে যে কোনো অপশক্তি তার পরবর্তী শিকারের জন্য মানব শরীরকে ফাঁকা পাত্র বা ভেসেলের মতো ব্যবহার করে। তো এর কিছুদিন পর সিস্টারের দেহ লোকাল ডেলিভারি বয় মরিস ওরফে ফ্রেঞ্চির নজরে আসলে সে ভ্যাটিকানকে খবর দেয় এবং ভ্যাটিকান এই ঘটনার তদন্ত করতে পাঠায় ফাদার বার্ক সহ ট্রেনি নান সিস্টার আইরিন পামারকে। দুজন গন্তব্যে পৌঁছে ফ্রেঞ্চির সাথে আলাপ করে এবং তাকে নিয়ে ঘটনাস্থলে এসে আগে সিস্টার ভিক্টোরিয়াকে সসম্মানে কবর দেয়। কিন্তু সেন্ট কাটাতে তারা আকস্মিকভাবে প্রধান নানকে বেঁচে থাকতে দেখে তারা এইখানেই থাকার সিদ্ধান্ত নেয়।
সিস্টার আইরিন এবং ফাদার বার্গ দুজনের জীবনে এমন কিছু অতীত ছিল যার জন্য তারা এখনো অনুতপ্ত। যেমন ফাদার ড্যানিয়েল নামক একটা ছেলের এক্সরসিজম করতে গিয়ে তার ভুলের জন্য মারা যায়, এবং আইরিনের মায়ের ঘটনার পর ঈশ্বরের উপর থেকে বিশ্বাসটা উঠে যায়। এই পূর্ব ঘটনা তারা প্রধান নানের সাথে শেয়ারও করে, কিন্তু বড্ড অদ্ভুতভাবে ভ্যালাক তাদের প্রত্যেকের ভয়কে কাজে লাগিয়ে আলাদা আলাদা রূপে হন্ট করে ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস ভাঙতে থাকে। এর মাঝে একদিন আইরিন মনাস্ট্রির পূর্ব নান সিস্টার ওয়ার্নার সাইকিক ভিশন দেখতে পায়, যেখান থেকে সে সেন্ট কাটার পূর্ব ইতিহাস, ডার্ক এজেস এবং ভ্যালাকের বিষয় জানতে পারে। ঠিক একইভাবে ফাদার বার্গ তার লেজার কি অফ সলোমন থেকে ডিমন ভ্যালাকের ব্যাপারে জানতে পারলে তারা বুঝতে পারে মনাস্ট্রিতে যে প্রধান নানের রূপ ধরে রয়েছে সেই হলো ডিমন ভ্যালাক। অবশেষে বহু বিপদ কাটিয়ে ভ্যালাকের বিরুদ্ধে গিয়ে পবিত্র রেলিকে রাখা জেসাস ব্লাডের মাধ্যমে তারা ভ্যালাককে গেটওয়ের মধ্যে বন্দী করতে সক্ষম হয়। কিন্তু সুযোগ বুঝে সবার অগোচরে ভ্যালাক ফ্রেঞ্চিকে আগেই পজেস করে এত যুগ ধরে আটকে থাকা সেন্ট কাটা থেকে বেরিয়ে ওয়েস্টার্ন ইউরোপের দিকে পাড়ি দেয়। এরপর সিস্টার আইরিন ইতালির কনভেন্ট জয়েন করে বাকি জীবনটা নান হিসেবে ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করে। 1952 সালে অভিশপ্ত নানের ঘটনার পর 1955 সালে আসে দ্য অ্যানাবেল ক্রিয়েশনের গল্প। কিন্তু এই গল্পে যাওয়ার আগে একটু শুরুটা বলে দিই। 1943 সালে স্যামুয়েল মুলিন্স নামের একজন ডল মেকার তার স্ত্রী এস্থারের সাথে সুখী জীবন কাটাচ্ছে। তাদের একমাত্র মেয়ে বি অর্থাৎ অ্যানাবেল মুলিন্সের বয়স তখন মাত্র 7। একদিন চার্চ থেকে ফেরার পথে অ্যানাবেলের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। এই রিলিজিয়াস দম্পতির পক্ষে এটা মানা প্রায় অসম্ভব হয় যে চার্চ থেকে ফেরার পথে ঈশ্বর তাদের বাচ্চাকে ছিনিয়ে কিভাবে এত বড় ক্ষতি করতে পারে। ফলে তাদের ঈশ্বরের উপর থেকে বিশ্বাস উঠে সদ্য হারানোর বাচ্চার মৃত্যুর শোক সামলাতে না পেরে যে কোনো প্রকারে তারা অ্যানাবেলকে ফিরে পেতে যায়। তাদের দুর্বল মনোভাবের সুযোগ নিয়ে এই প্রার্থনা শুনে ফেলে ডিমন ম্যালথাস। শয়তান সাধারণত মানুষের আবেগকে কাজে লাগিয়ে এই জগতে আসার রাস্তা খোঁজে, কিন্তু সে কখনোই স্বইচ্ছায় আসতে পারে না যতক্ষণ না সেই মানুষটা তাদের ওয়েলকাম করছে। তাই ম্যালথাস অ্যানাবেলের রূপ ধরে এস্থারকে প্রলোভন দেখাতে শুরু করে। সাধারণত পজেশনের 3টে স্টেজ আছে: ইনফেস্টেশন, অপারেশন এবং পজেশন। তাই ম্যালথাস অ্যানাবেলের প্রিয় পুতুলটাকে ভেসেল বানায়। কিন্তু কিছুদিন যেতেই এই দম্পতি বুঝতে পারে যে অ্যানাবেল ফিরে এসছে এইটা তাদের মেয়ে নয়। কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, যার ফলস্বরূপ মিসেস মুলিন্স তার একটা চোখ হারিয়ে বসে। কিন্তু সঠিক সময় মিস্টার মুলিন্স লোকাল প্রিস্ট ডেকে প্রেয়ার এবং বাইবেলের পাতা দিয়ে পুতুলটাকে একটা ঘরে বন্দি করে রাখে। কিন্তু এর মাঝে 1944 সালে জন্ম নেয় জেনিস। ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হওয়ার সাথে তার বেশিরভাগ সময়টাই কেটেছে অনাথ আশ্রমে। তো এর বেশ কিছুদিন পরে মুলিন্স দম্পতি তাদের ভুল শুধরানোর জন্য সিদ্ধান্ত নেয় তাদের বাড়ি অনাথ শিশুদের জন্য দেওয়ার। আর এইখানেই তাদের বাড়িতে আগমন হয় জেনিস সহ কয়েকজন মেয়ে এবং সিস্টার শার্লেটের, যিনি সেন্ট কাটা মনাস্ট্রির একজন নান। আর এইখান থেকেই শুরু হয় 1955 সালের অ্যানাবেল ক্রিয়েশনের গল্প। মুলিন্স দম্পতি বাচ্চাদের সুন্দর জীবন দিলেও স্যামুয়েলের কড়া আদেশ ছিল পাশের বন্ধ ঘরটা যেন কেউ না খুলে। অবশ্য তিনি অ্যানাবেল ডলের বিষয়টা প্রকাশ করেন না, কিন্তু কিছুদিন পর থেকেই ঘরে সবার সাথে অলৌকিক ঘটনা ঘটতে থাকে। ফলে স্বাভাবিকভাবেই জেনিসের ছোটবেলার ট্রমার কারণে খুব সহজেই ম্যালথাস ডিমনের শিকার হয় এবং সে 12 বছর পর ওই বন্ধ ঘরটা খুলে অ্যানাবেল ডলকে মুক্ত করে দেয়, যার ফলস্বরূপ জেনিস পজেসড হয়ে মুলিন দম্পতিকে শেষ করে গা ঢাকা দেয়। পরের দিন পুলিশ ঘটনাস্থলে আসে এবং লোকাল চার্চের ফাদার অ্যানাবেল ডলকে শুদ্ধ করে নিজের কাছেই রেখে দেয়। এর কয়েক বছর পর দেখা যায় জেনিস সেন্ট জোকিম অরফানেজে অ্যানাবেলের নাম নিয়ে সেখানে রয়েছে এবং সেইখান থেকে তাকে হিগিন্স ফ্যামিলি দত্তক নিয়ে ক্যালিফোর্নিয়া শিফট হলে জেনিস তার নাম পরিবর্তন করে রাখে অ্যানাবেল হিগিন্স। আর এই ঘটনার ঠিক 1 বছর পর 1956 সালে শুরু হয় নান পার্ট 2 এর গল্প। তবে মূল ঘটনায় যাওয়ার আগে বলে দিই, এতদিন ভ্যালাক দ্বারা পজেস ফ্রেঞ্চি ওয়েস্টার্ন ইউরোপে শিফট করে গেছে এবং সে একটা বোর্ডিং স্কুলে কাজ করে। আর সিস্টার আইরিন ইতালির কনভেন্টে তার বন্ধু সিস্টার ডেবরার সাথে অ্যাজ এ নান জীবন কাটাচ্ছে। একদিন হঠাৎ আইরিন স্বপ্নে ভ্যালাক দ্বারা পজেস ফ্রেঞ্চিকে সাহায্য চাইতে দেখে। আর ঠিক এর পরের দিন খবর আসে ফ্রান্সের টেরাস্কান ক্যাথলিক চার্চের ফাদার নয়রেট আকস্মিকভাবে মারা গেছেন। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, ইতালির বিভিন্ন চার্চ থেকে ফাদারদের মৃত্যুর খবর আসছে।
তাই ভ্যাটিকানের আদেশে তারা সিস্টার আইরিন ও ডেবরাকে ফ্রান্সের টেরাস্কান চার্চে পাঠায় রহস্য উদ্ঘাটন করতে। সেখানে পৌঁছে বিভিন্ন ঘটনার সম্মুখীন হওয়ার পর আইরিন জানতে পারে এইখানে আগে ফ্রেঞ্চি কাজ করত এবং ফাদার নয়ডেটের মৃত্যুর ঠিক পরের দিন ফ্রেঞ্চি কাজ ছেড়ে চলে গেছে। এইটা শুনতে আইরিন বুঝে যায় ফ্রেঞ্চি হয়তো ভ্যালাক দ্বারা পজেসড। তবে এর মাঝে আইরিন কিছু অদ্ভুত ভিশন দেখতে পেলে এই বিষয় ভ্যাটিকান আর্কাইভের একজন স্পেশালিস্টের থেকে জানতে পারে প্রাচীনকালে যখন পেগানসরা সেন্ট লুসিকে মেরে তার চোখ উপড়ে নিয়েছিল তখন কয়েকজন লুসির পরিবার বেঁচে যায় এবং তারা সেই চোখ একটা রেলিকের মধ্যে আগলে এতদিন পালিয়ে বেড়াচ্ছিল। আসলে ভ্যালাক পবিত্র লুসির চোখ বা রেলিকটার খোঁজে রয়েছে, যার কারণে সেন্ট লুসির যত বংশধর এখন বেঁচে আছে ভ্যালাক তাদেরকেই টার্গেট করছে। তাই ভ্যালাকের আগে যেমন করেই হোক আইরিনকে রেলিকটা খুঁজে বের করতে হবে, যেটা বহুকাল আগে পল নামের একজন ফাদার মনাস্ট্রির ভিতরে পুঁতে দিয়েছিল, যেটা বর্তমানে একটা গার্লস বোর্ডিং স্কুল, অর্থাৎ ফ্রেঞ্চি যেখানে কাজ করে। তবে এই পর্যায়ে আরও একটা বড় রহস্যভেদ হয় যে সিস্টার আইরিন নিজেও সেন্ট লুসির বংশধর। তাই এক মুহূর্ত দেরি না করে এরা দুজন বোর্ডিং স্কুলে পৌঁছে সেখানকার একটা পার্টিকুলার জায়গা থেকে আইরিন আইজ অব সেন্ট লুসি মানে রেলিকটা পেয়ে যায় এবং ভ্যালাককে হারিয়ে ফ্রেঞ্চিকে বাঁচায়। কিন্তু এইবারও দুর্ভাগ্যবশত ফ্রেঞ্চি সম্পূর্ণভাবে পজেশন থেকে মুক্তি পায় না এবং সে হাঙ্গেরিতে শিফট করে যায়। আর ঠিক এরপর থেকেই শুরু হয় অ্যানাবেল মুভির গল্প। কিন্তু তার আগে এখানে ছোট্ট করে লরেন ও এডের বিষয়ে বলে নেওয়াটা দরকার। 1930 সালে সিস্টার আইরিনের জন্মের ঠিক এক বছর পর 1931 সালে জন্ম নেয় লরেন রিয়াট মোরান। মাত্র 17 বছর বয়সে হাই স্কুলে লরেনের পরিচয় হয় এডের সাথে, আর তখন থেকেই তাদের প্রেমের সূত্রপাত। লরেনের মধ্যে ছোট থেকে বেশ কিছু অদ্ভুত ক্ষমতা ছিল। সে এডের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে বলেছিল আগামী সময় এমন একটা বিপদ আসতে চলেছে যেটা তার জীবন পাল্টে দেবে, আর সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়। এড নেভিতে থাকাকালীন একটা যুদ্ধের সময় আহত হয়ে ফিরে আসে। এরপর তাদের বিয়ে হয়ে যায় এবং 1961 সালের অক্টোবরের 1 তারিখে জন্ম নেয় তাদের একমাত্র মেয়ে জুডি ওয়ারেন। ওয়ারেন দম্পতি পরবর্তীকালে দ্য নিউ ইংল্যান্ড সোসাইটি ফর সাইকিক রিসার্চ NESPR ওপেন করে, যার মূল কাজ ছিল প্যারানর্মাল হন্টিং, পজেশনের তদন্ত এবং ধর্মীয় সমাধান। এড বা লরেন কিন্তু কখনোই নিজেকে প্রিস্ট বলে দাবি করত না, বরং বলতো আমি শুধু তাদেরই সাহায্য করি যাদের কাছে কেউ নেই। 1956 সালের নান পার্ট 2 এর ঘটনার পর 1967 সালের দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে বিবাহিত কাপল জন এবং মিয়া তাদের নতুন বাড়িতে শিফট করে। ডিউরিং প্রেগন্যান্সি জন মিয়াকে একটা স্পেশাল ডল গিফট করে, যেহেতু মিয়া অ্যান্টিক ডল কালেকশন করতে ভালোবাসত। তবে দুর্ভাগ্যবশত জনের দেওয়া সেই স্পেশাল ডল ছিল অ্যানাবেল, আর এই দম্পতি যেখানে থাকতো তার ঠিক পাশের বাড়িটা ছিল হিগিন্স ফ্যামিলির, যারা জেনিস ওরফে অ্যানাবেল হিগিন্সকে দত্তক নিয়েছিল। কিন্তু হিগিন্স দম্পতি জানতো না তাদের মেয়ে অ্যানাবেল স্যাটানিক কাল্ট ডিসাইপলস অফ র্যামে জয়েন করে অলরেডি ব্রেন ওয়াশ হয়ে গেছে, যার ফলাফল এক রাতে বয়ফ্রেন্ডকে নিয়ে নিজের দত্তক নেওয়া বাবা মা অর্থাৎ হিগিন্স পরিবারকে মেরে প্রতিবেশী জনের বাড়িতে ঢোকে অ্যানাবেল ডল চুরি করতে, কারণ এই ডলের মধ্যে থাকা ম্যালথাস ডিমানকেই তাদের স্যাটানিক কাল্ট পুজো করত। কিন্তু সঠিক সময় পুলিশ এসে তার বয়ফ্রেন্ডকে মারতে সক্ষম হলেও অ্যানাবেল হিগিন্স নিজেকে শেষ করে রিচুয়ালের মাধ্যমে পুতুলটার মধ্যে থাকা ম্যালথাসকে নিজের আত্মা উৎসর্গ করে যায়। এরপর থেকে মিয়াদের সাথে অলৌকিক ঘটনা ঘটতে থাকলে লোকাল চার্চ থেকে ফাদার পেরেসকে ডাকা হয়। তারা ভেবেছিল অ্যানাবেল ডলের মধ্যে থাকা ডিমন মিয়ার বাচ্চাকে নিতে চায়, কিন্তু ফাদার পেরেজ বুঝতে পারেন ডিমন বাচ্চাকে নয় বরং মিয়াকে টার্গেট করেছে। অবশেষে বিভিন্ন ঘটনার পর তাদের প্রতিবেশী এভলিন সিস্টার ভিক্টোরিয়ার মতো নিজের প্রাণ দিয়ে মিয়াদের পরিবারকে বাঁচিয়ে যায়। এই ঘটনার পর 1968 সালে কাকতালীয়ভাবে অ্যানাবেল ডল একটা অ্যান্টিক স্টোরে আসলে সেখান থেকে এক বৃদ্ধা পুতুলটাকে কিনে তার মেয়ে ক্যামিলার জন্মদিনে গিফট করে। ফলে স্বাভাবিকভাবেই তাদের জীবন নরকে পরিণত হয় এবং তখন তারা যোগাযোগ করে ওয়ারেন দম্পতির সাথে। লরেন এই পুতুলের মধ্যে থাকা ডিমনের প্রভাব বুঝতে পেরে অ্যানাবেল ডলকে নিজেদের আর্টিফ্যাক্ট রুমে এনে ট্রিনিটি চার্চ থেকে আনা কাঁচের বক্সে ফাদার গর্ডনকে দিয়ে শুদ্ধ করিয়ে আটকে রাখে। এরপর 1971 সালের সেপ্টেম্বর মাসে ওয়ারেনদের ডাক পড়ে ফ্রেঞ্চির এক্সরসিজম করার জন্য, কারণ ডিমন ভ্যালাক ফ্রেঞ্চিকে কখনো ছেড়েই যায়নি। শোনা যায় তখন ফ্রেঞ্চির অবস্থা এতটাই খারাপ ছিল যে ওয়ারেন দম্পতির দেখা এটাই ছিল সর্বপ্রথম ভয়ঙ্কর পজেশন
এক্সরসিজমের সময় ক্ষণিকের জন্য ভ্যালাক লরেনকে এডের মৃত্যুর ভয়ঙ্কর ভিশন দেখায়, যেটা তাকে এতটাই ট্রমাটাইজড করে যার কারণে লরেন নিজেকে 8 দিন ঘরে বন্দি করে রাখে। এই ঘটনার পর ফ্রেঞ্চি মারা যায়, আর ভ্যালাকের পরবর্তী টার্গেট হয় লরেন, যার দুটো কারণ। ফার্স্ট, লরেন সিস্টার আইরিনের কাজিন, এবং সেকেন্ড, লরেন সেন্ট লুসির বংশধরদের একজন। কিন্তু এখনো পর্যন্ত লরেন ভ্যালাকের আসল পরিচয় জানত না। তো এইবার 1971 সালে শুরু হয় দ্য কনজিউরিং পার্ট 1 এর ঘটনা। মিস্টার জেরসনের রোড আইল্যান্ডে তৈরি করা অভিশপ্ত ফার্ম হাউস, যেখানে বাথশিবা ঝিলের পাশের গাছটায় নিজের প্রাণ দিয়েছিল, সেখানে 1971 সালে স্ত্রী ক্যারোলিন সহ 5 সন্তানকে নিয়ে শিফট করে রজার প্যারন। ফলে স্বাভাবিকভাবেই প্যারন ফ্যামিলি বাথশিবার অভিশাপের শিকার হয়। রজার সারা জীবনের জমানো অর্থ এই বাড়ি কিনতে লাগিয়ে দিয়েছিল, তাই ওর পক্ষে আবার নতুন বাড়িতে শিফট করা সম্ভব ছিল না। তাই ক্যারোলিন ওয়ারেন দম্পতিকে ডেকে আনে। লরেন এই বাড়ির বেসমেন্টে গেলে একাধিক আত্মার উপস্থিতি অনুভব করে, যাদের বাথশিবা উইচক্রাফট করে প্রাণ নিয়েছিল। সাথে ঝিলের ধারের গাছটায় বাথশিবার ভিশন লরেনের সব সন্দেহ মুছে দেয়, এবং সে বুঝতে পারে বাথশিবার আত্মা ক্যারোলিনকে পজেস করেছে। কিন্তু এই মুহূর্তে অনেক দেরি হয়ে গেছিল, কারণ লোকাল চার্চকে ইনফর্ম করলে তারা ভ্যাটিকান থেকে অনুমতি আনতেই সব শেষ হয়ে যাবে। তাই ওয়ারেন দম্পতি নিজের দায়িত্বে ক্যারোলিনের উপর এক্সরসিজম করে প্যারন ফ্যামিলিকে বাথশিবার প্রকোপ থেকে উদ্ধার করে এবং বাথশিবার আত্মাকে বন্দি করে তাদের আর্টিফ্যাক্ট রুমে এনে রাখে। We didn't. You said if we could find a more fortuitous route. Constantly certain that there was something behind you. Even if you couldn't hear it, you could feel it. এই ঘটনার পর 1971-এর শেষের দিকে এক রাতে ড্যানিয়েলা রিওস নামের একটা মেয়ে ড্রাইভিং করে বাড়ি ফেরার সময় ভুলবশত তার বাবাকে ধাক্কা মারলে তিনি ঘটনাস্থলে মারা যান। ফলে ড্যানিয়েলা তখন থেকেই বাবার মৃত্যুর জন্য প্রচণ্ড অনুতপ্ত ছিল। অন্যদিকে ওয়ারেনদের মেয়ে জুডি বড় হয়ে গেছে এবং সে এখন স্কুলে পড়ছে, কিন্তু স্কুলে তাকে একটু অন্য নজরে দেখা হতো, যার কারণটা খুবই স্বাভাবিক। সময় দ্রুত গড়িয়ে যায়, আর পরের বছর মানে 1972 সালে আসে জুডির জন্মদিন, যেখান থেকে শুরু হয় অ্যানাবেল কামস হোমের ঘটনা। জুডির জন্মদিনের আগের রাতে ওয়ারেন দম্পতি একটা কেসের তদন্তের জন্য শহরের বাইরে গেলে জুডির বেবিসিটিংয়ের দায়িত্ব দিয়ে যায় ম্যারি অ্যালেনকে। ম্যারির বেবিসিটিংয়ের খবর তার বন্ধু ড্যানিয়েলার কানে গেলে সে নির্লজ্জের মতো হাজির হয় ওয়ারেনদের বাড়িতে, কারণ ওর মেইন উদ্দেশ্য ছিল তাদের আর্টিফ্যাক্ট রুমে গিয়ে সেইখান থেকে কোনোভাবে তার মৃত বাবার সাথে কন্ট্যাক্ট করা। ফলে সেদিন লুকিয়ে রুমটায় ঢুকে কেরামতি করতে গিয়ে অ্যানাবেল ডলকে সে ফ্রি করে দেয়, যার ফলস্বরূপ ওই রাতে জুডি, ড্যানিয়েলা, ম্যারি এবং তার প্রেমের টানে ছুটে আসা ববের সাথে বিভিন্ন অলৌকিক কাণ্ড ঘটে। এমনকি ম্যালথাস ডিমন জুডিকে মারতে চাইলেও কোনো মতে তারা অ্যানাবেলকে বন্দি করতে সক্ষম হয়। আর এই এক রাতের ঘটনা আমরা পুরো মুভিতে দেখি। এইখান থেকে ঘটনা জাম্প করে 1976 সালে, যখন লন্ডনে ওয়ারেন দম্পতি এমটিভিল হাউসের তদন্তের সময় লরেন ভ্যালাকের দেখানো এডের মৃত্যুর ভিশন পুনরায় দেখতে পায় এবং সে ভ্যালাকের ব্যাপারে সে বিখ্যাত উক্তি করে, দ্য প্রেজেন্স ইজ এনসিয়েন্ট, ওল্ডার দ্যান দ্য হাউস ইটসেলফ। এরপর 1977 সালে ওয়ারেনদের ডাক পড়ে হডসন ফ্যামিলির কেসের তদন্ত করতে, যেখান থেকে শুরু হয় দ্য কনজিউরিং 2 এর ঘটনা। হডসন ফ্যামিলি তখন সদ্য 4 জন বাচ্চাকে নিয়ে এনফিল্ড, ইংল্যান্ডে শিফট করেছে। পেগি হডসনের কয়েক মাস আগে ডিভোর্স হয়েছে, ফলে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে মানসিক ও শারীরিকভাবে সার্ভাইভ করার চেষ্টা চলছে। এক রাতে 11 বছরের জ্যানেট উইজা বোর্ড নিয়ে খেলার ছলে আত্মাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করে তার বাবা কখনো ফিরবে কিনা, যেটা ছিল তার সবথেকে বড় ভুল, কারণ এই ঘটনার পর থেকে এই বাড়ির পূর্ব মালিক বিল উইলকিন্সের আত্মা ওকে হন্ট করতে থাকে। হডসনদের ঘটনা সেই সময় এনফিল্ড পল্টারগিস্ট নামে যথেষ্ট সাড়া ফেলেছিল। How many voices are there? 600. 600 the voices. I know the joke. ফলে লোকাল চার্চ ওয়ারেন দম্পতিকে এই ঘটনা তদন্ত করতে পাঠালে লরেন বিল উইলকিন্সের আত্মার কাণ্ড ভেবে রহস্য উদ্ঘাটন করলেও এড হডসনদের ঘরে রেকর্ড করা ভয়েস ডিকোড করে জানতে পারে বিল উইলকিন্সের আত্মা জাস্ট একটা মায়াজাল, এর পিছনে বড় কোনো শক্তি আছে, আর সেই শক্তি হলো ভ্যালাক। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। এড জ্যানেটকে বাঁচাতে ঘরে ঢুকলে ভ্যালাক লরেনকে আলাদা করে দেয়। এই পরিস্থিতির মধ্যে লরেন বাড়ির বাগানের দিকে একটা গাছের ভাঙা অংশ দেখে বুঝতে পারে
ফ্রেঞ্চির এক্সরসিজমের সময় ভ্যালাক তাকে এডের মৃত্যুর যে ভিশন দেখিয়েছিল সেটা সম্ভবত সত্যি হতে চলেছে। ফলে পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে লরেনের মনে পড়ে কিছু সময় আগে সে ট্রান্সের মধ্যে ডায়েরিতে একটা নাম লিখেছিল, যেটা আর অন্য কেউ নয়, স্বয়ং ভ্যালাক। বলা হয় কোনো ডিমন বা এভিল এন্টিটির নাম তার সামনে উচ্চারণ করলে তার ক্ষমতা কমে আসে। আর এই প্রথম ভ্যালাকের পরিচয় জানতে পেরে লরেন সুযোগটাকে কাজে লাগায়। অতঃপর কোনো মতে লরেন ভ্যালাককে হারাতে সক্ষম হয় এবং এড প্রাণে বেঁচে যায়। এনফিল্ড পল্টারগিস্টের ঠিক কয়েক বছর পর 1981 সালে শুরু হয় কনজিউরিং দ্য ডেভিল মেড মি ডু ইটের ঘটনা। তবে মূল গল্পে যাওয়ার আগে মনে করিয়ে দিই, ব্রুকফিল্ড কানেকটিকাট চার্চের ফাদার ক্যাস্টনারের পরিবারে জন্ম নেওয়া আইলি ক্যাস্টনারের কথা। সে কিন্তু এতদিনে ডিসাইপলস অফ র্যামের অ্যাক্টিভ মেম্বার। আইলি উইচক্রাফটের বই থেকে স্ট্রেগেরিয়া নামক রিচুয়ালের মাধ্যমে 1981 সালের মে মাসে গ্ল্যাডসেল ফ্যামিলিকে টার্গেট করে। তার প্রথম শিকার ছিল পরিবারের 8 বছরের ছেলে ডেভিড। তাদের এমন অবস্থা দেখে 18 জুলাই ফাদার গর্ডন ওয়ারেন দম্পতিকে ডেকে পাঠায় এক্সরসিজম করার জন্য। কিন্তু পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে ডেভিড বয়ফ্রেন্ড আর্নি এর মাঝে এসে এভিল এন্টিটিকে উদ্দেশ্য করে বলে ডেভিডকে ছেড়ে তাকে পজেস করতে। ফলে আইলির ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় 19 বছরের আর্নি। এরপরে এসে ডেভিল ল্যান্ডলর্ড অ্যালানকে হত্যা করে। এই ঘটনা ছিল আমেরিকান ইতিহাসের প্রথম লিগালি অ্যাক্লেমড পজেশন কেস, যেখানে সর্বপ্রথম কোনো আসামি কোর্টে বলেছিল দ্য ডেভিল মেড মি ডু ইট। The devil made me do it. It's never been used in the United States is demonic possession. এবার আর্নি যে সত্যি পজেস ছিল কিনা সেটা প্রুফ করতে ওয়ারেন দম্পতি ঘটনা তদন্ত শুরু করে। লরেন ডেভিডের বেডের নিচ থেকে একটা উইচ টোটেম খুঁজে পায়। উইচ টোটেম হলো এমন একটা বস্তু যেটা উইচরা ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্যবহার করে। লরেন টোটেমটা ফাদার গর্ডনকে দেখালে তিনি চার্চের এক্স ফাদার ক্যাস্টনারের সাথে দেখা করতে বলেন, কারণ তিনি স্যাটানিক কাল্ট নিয়ে অনেক রিসার্চ করেছেন। তো সেই মতো ওয়ারেনরা তার সাথে সাক্ষাৎ ও কিছু ক্লু জোগাড় করে ডেনভারের সার্জন ক্লের কাছে পৌঁছায়। তার থেকে জানতে পারে 4 মাস আগে জেসিকা নামের একটা মেয়ে আর্নির মতোই একাধিক মানুষের প্রাণ নিয়ে নিজেকে শেষ করে দিয়েছিল এবং পুলিশ জেসিকার ঘর থেকে এই রকমই একটা উইচ টোটেম পেয়েছিল। এবার জেসিকা যেখানে মারা গেছিল সেখানে লরেন গেলে ভিশনের সাহায্যে জানতে পারে সেই রাতে জেসিকার সাথে ঠিক কি হয়েছিল। অতঃপর নদী থেকে জেসিকার বডি খুঁজে পাওয়া যায়। কিন্তু এর পিছনে আসল কালপ্রিট কে সেটা জানতে মর্গে পৌঁছে লরেন জেসিকার হাত স্পর্শ করে জানতে পারে আইলি ক্যাস্টনারের কথা। রিসার্চের সময় তাদের হাতে একটা ল্যাটিন বুক আসে, যেটার সাহায্যে রেনেসার সময় চার্চ উইচক্রাফট প্রতিহত করত। বলা হয় এই কার্স যার উপর করা হয় তাকে দুজনকে মেরে নিজেকেও শেষ করতে হয়। এখন এই ব্ল্যাক ম্যাজিক ব্রেক করতে হলে আইলি ক্যাস্টনারের অল্টার বা যে টেবিলটা সে ব্ল্যাক ম্যাজিক করতে ব্যবহার করছে সেটা ভাঙতে হবে। এরই মধ্যে এড সার্জেনের দেওয়া ইনফরমেশন অনুযায়ী জানতে পারে জেসিকা এবং আর্নির বাড়ির 180 মাইলের দীর্ঘ রাস্তার মিডল পয়েন্টে রয়েছে জেসিকার কলেজ, যেখান থেকে সে টোটেম বক্স পেয়েছিল। এবার লরেন তার ভিশনে যখন আইলিকে প্রথম দেখে তখন সেইখানে ট্রেনের আওয়াজ লক্ষ্য করেছিল। এবার সেই অনুযায়ী এড ম্যাপে একটা লেকের ধারে কমন জায়গা ট্রেস করে আইলি ক্যাস্টনারের অল্টারের অবস্থান খুঁজে বের করলে দেখে জায়গাটা আর অন্য কোথাও নয় বরং ফাদার ক্যাস্টনারের বাড়ি, অর্থাৎ সেই পুরনো মিল। আর এইখানে রিভিল হয় আইলি ফাদার ক্যাস্টনারের বেসমেন্টে তার অল্টার বানিয়ে রেখেছে, যেটা ফাদার নিজেই জানতো না। উল্টে তিনি এতদিন নিজের মেয়েকে দেখেনি বলে ওয়ারেনদের ইউজ করছিল মৃত্যুর আগে আইলিকে একবার দেখার জন্য। কিন্তু আইলির সাথে তার দেখা হলেও সে ক্যাস্টনারকে শেষ করে দেয়। অবশেষে লরেন ও আইলি ফেস অফ করে এবং এড অল্টার ভাঙতে সক্ষম হয়। ফলে আইলি ব্ল্যাক ম্যাজিকের জন্য যে ডিমনকে ব্যবহার করত তার হাতেই আইলির মৃত্যু হয়। ওয়ারেন দম্পতি আর্নিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিলেও 24 নভেম্বর 1981 সালে আর্নি জনসনকে জেলে পাঠানো হয়। তবে 1986 সালে আর্নির ভালো ব্যবহারের জন্য তাকে ছেড়েও দেওয়া হয়। তো এই ছিল সম্পূর্ণ কনজিউরিং ইউনিভার্সের সম্পূর্ণ টাইমলাইন। কিন্তু এই বছরে 5 সেপ্টেম্বর রিলিজ হচ্ছে কনজিউরিং এর শেষ মুভি দ্য লাস্ট রাইটস, যেখানে আর্নি জনসনের ঘটনার 5 বছর পর অর্থাৎ 1986 সালে ওয়েস্ট পিটসন পেনসিলভেনিয়ার স্মার্লস ফ্যামিলির ঘটনা এই মুভির মাধ্যমে আমরা জানতে পারবো। আর সাথে থাকবে জুডি ওয়ার্ডেনের কাহিনী, এবং এটাই নাকি ওয়ার্ডেন দম্পতির লাস্ট কেস।
এমনকি রিসেন্টলি IGN-এ দেওয়া ইন্টারভিউতে ডাইরেক্টর জানিয়েছে মুভিতে রিয়েল জুডি ওয়ারেন এবং তার হাজবেন্ড টনির ক্যামিও আছে। আসলে এইড আর লরেনের জীবনটা কখনোই সহজ ছিল না। তারা শুধু অশুভ শক্তিকে হারায়নি, বরং হারিয়েছে নিজেদের মধ্যেকার শান্তি ও নিরাপত্তা। তবে পরিস্থিতি যেমনই হোক, তারা কখনোই একে অপরের এবং ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারায়নি। কনজিউরিং ইউনিভার্স আমাদের দেখিয়েছে ভয় বিভিন্ন সময় নতুন রূপ নেয়, কখনো পুতুল, কখনো অন্ধকারে লুকিয়ে থাকা ছায়া, আবার কখনো নিজের ভিতরের মানসিক সত্তা, যেগুলো থেকে বেরিয়ে আসতে লাগে নিজের উপর আস্থা। এই সিনেম্যাটিক ইউনিভার্স হয়তো শেষ হতে চলেছে, কিন্তু আমাদের এই স্মৃতি রয়ে যাবে অনেক বছর। বিকজ ইভিল নেভার ডাইজ, ইট ওয়েটস ফর দ্য নেক্সট ইনভিটেশন।